আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, চ্যানেল আইয়ের পর্দায় দেখছেন সালাম স্টিল স্ট্রেট কাট। আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। সাথে আছে আমি দীপ্তি চৌধুরী। বাংলাদেশের রাজনীতিতে ছাত্রদের ভূমিকা এখন সবচেয়ে বেশি আলোচিত এবং তরুণ প্রজন্মের হাত ধরে যে নতুন সময় এসেছে, সেই সময়ে ছাত্র রাজনীতি কেমন হওয়া উচিত সেটা নিয়ে তো মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল, আবার সেই জায়গায় নানা সময়ে হতাশারও সৃষ্টি হয়েছে। তবে তরুণ যারা রয়েছেন তারা যে মেইন স্ট্রিম রাজনীতিতে এখন একটা বড় প্রভাব রাখছেন, সেটা একেবারে কোনো ধরনের বিতর্কের বা তর্কের অবকাশ রাখেনি। প্রিয় দর্শক, আজকে আমাদের সঙ্গে রয়েছেন একজন জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ ছাত্রনেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন নাসির। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। জি, অনেক ধন্যবাদ, আপনি আমাদের সময় দিয়েছেন। ভাই, একটু আপডেট জেনে শুরু করতে চাই, বিকজ আমরা জানি যে একটা দীর্ঘ সময় আপনারা নির্যাতিত হয়েছেন, কার্যক্রম ভালোভাবে চালাতে পারেননি এবং 5ই আগস্টের পরে প্রায় 1.5 বছর কেটে গেছে এবং আপনাদের সাংগঠনিক কার্যক্রম এখন কেমন চলছে? আসলে গোছানো কিনা, বা আপনারা কি নির্বাচন করেছেন কিনা, আবার দলের অভ্যন্তরীণ? যে আপনাকে ধন্যবাদ, যারা দেখছেন দর্শক তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। গত বছর 5ই আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের একটি প্রেক্ষাপট, সেটি হচ্ছে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্র রাজনীতিতে একটা ইতিবাচক পরিবর্তন আমরা লক্ষ্য করছি। সেটি হচ্ছে সমস্ত ছাত্র সংগঠনগুলো, মানে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো প্রতিটি ক্যাম্পাসে তার স্বাভাবিক কার্যক্রম পরিচালিত করতে পারছে, যেটি 5ই আগস্টের পূর্বে এটি বেশিরভাগ ছাত্র সংগঠন করতে পারেনি, 2-1টি ছাত্র সংগঠন ব্যতীত। আবার 2-1টি ছাত্র সংগঠন গুপ্তভাবে রাজনীতি করেছে সে সময়। এখন আমরা আসলে আমাদের সাংগঠনিক কার্যক্রমগুলো ধরুন 5 তারিখের পরে আমরা প্রায় 1900 শিক্ষা প্রতিষ্ঠানে আমরা আমাদের সাংগঠনিক কাঠামোকে ঢেলে সাজিয়েছি। এর মধ্যে কয়েকটি ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। আমাদের আরও 300 থেকে 450-র মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের কমিটিগুলো চলবে, মানে এটি কার্যক্রম কয়েকদিনের মধ্যে এটি আমরা কাঠামো গঠন করব। আর আপনি কাউন্সিলের বিষয়ে জিজ্ঞেস করেছেন, আমাদের এই কমিটিটি 2024 সালে 1 মার্চ গঠিত হয়েছে। সেই হিসাবে এটি আরও 4 মাস সময় রয়েছে। 4 মাস পরে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি আমাদের সাংগঠনিক অভিভাবক, তিনি যখন সিদ্ধান্ত নেবেন তখন আমাদের এটি কাউন্সিল অথবা অন্য কোনো প্রক্রিয়াতে নতুন কমিটি গঠিত হবে। আচ্ছা, নির্বাচনকে সামনে রেখে ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। মানে একটা ছাত্র সংগঠন হিসেবে আপনারা আসলে কি কাজ করছেন নিজেদের কেন্দ্রীয় মাদার অর্গানাইজেশনের জন্য? এটি খুবই গুরুত্বপূর্ণ যে ফেব্রুয়ারিতে মাসে নির্বাচন হওয়ার কথা। আমরা খুবই আশাবাদী যে ফেব্রুয়ারি 3 সালে নির্বাচন হয়ে যাবে। এখন হচ্ছে আপনি জানেন যে বাংলাদেশে মোট ভোটারের প্রায় 3 কোটি, প্রায় আমি দেখলাম 86 লক্ষ ভোটার, যারা গত 3টি জাতীয় নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, মানে যাদেরকে আক্ষরিক অর্থে তরুণ ধরা হচ্ছে, প্রায় 4 কোটির মতো। এই 4 কোটি ভোটারের বিষয়ে আমাদের দল ইতিমধ্যে অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছে। তো আমরা আমাদের দলকে, অর্থাৎ আমাদের মূল দলকে আমরা ইতিমধ্যে নির্বাচনী ইশতেহারে কিভাবে সহযোগিতা করা যায় সেজন্য ছাত্র দলের পক্ষ থেকে আমরা একটা ইশতেহার কাজ করছি, যে ছাত্র দলের পক্ষ থেকে তরুণদেরকে আমাদের দল কি কি দিতে পারে সে বিষয়ে আমরা কাজ চলমান রেখেছি। এর বাইরে ক্যাম্পেইনের বিষয়ে তরুণদেরকে কিভাবে আমাদের দলে অর্থাৎ ভোটাধিকারে আনা যায়, অর্থাৎ তরুণদের প্রথম ভোট দানের শেষে নেওয়ার জন্য যে ক্যাম্পেইনগুলো, সেই ক্যাম্পেইনগুলোতে ছাত্রদল ইতিমধ্যে কাজ করবে এবং আগামী 7 এবং 8 তারিখে ছাত্রদলকে ট্রেন আপ করানো হবে আমাদের মূল দলের পক্ষ থেকে, যে কিভাবে তারা আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে ক্যাম্পেইন করতে পারে। সেজন্য এখানে 7 এবং 8 তারিখে ক্যাম্পেইন করা হবে। সারা বাংলাদেশ থেকে ছাত্র দলের নেতাকর্মীরা আসবে, তাদেরকে ট্রেন আপ করে সারা বাংলাদেশে পাঠানো হবে। এটার উদ্দেশ্য একটাই, যে তরুণরাই গত 3টি জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই, 3টি জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ না করার পরও যে আগামী জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে, সেই তরুণদেরকে কিভাবে
দানের শীষে ভোট প্রদান করা যায় বা দানের শীষে তাদেরকে আকৃষ্ট করা যায়, সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কাজ করবে। আচ্ছা, পুরো বাংলাদেশে আপনাদের কতজন কর্মী রয়েছেন, মানে সাপোর্টার ছাড়া সংগঠনে কতজন রেজিস্টার্ড কর্মী রয়েছেন? দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি বড় সংগঠন। এখানে এই ছাত্রদলের যে ফাংশন যেভাবে পরিচালিত হয় অন্য ছাত্র সংগঠনের মতো এরকম না। ধরুন আমাদের জেলা ইউনিট রয়েছে, জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ, যেগুলো সরকারি বা পাবলিক বিশ্ববিদ্যালয় বলে থাকে, সেটি 145টি আমাদের সাংগঠনিক ইউনিট রয়েছে। এর বাইরে আমাদের প্রায় 2500 শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিট রয়েছে। অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়ার যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, ধরুন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ সহ এই প্রত্যন্ত এলাকাতে যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান বলতে ধরেন কলেজগুলো, সেগুলো আমাদের সাংগঠনিক জেলা ইউনিটের অন্তর্ভুক্ত। সুতরাং আমরা 145টি সরাসরি আমাদের কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন, বাকি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেগুলো আমাদের জেলা অথবা মহানগর সেগুলো নিয়ন্ত্রণ করে। সুতরাং আমরা প্রায় আমাদের 1 কোটিরও বেশি নেতাকর্মী ছাত্রদলের রয়েছে। এর মধ্যে ধরেন আমাদের কমিটিতে অন্তর্ভুক্ত রয়েছে ধরেন কয়েক লক্ষ। এটি দিন দিন প্রতিদিনই আসলে আপডেট হচ্ছে, প্রতিদিন আমরা কমিটি করছি বা কোনো কমিটি বিলুপ্ত করছি। সুতরাং আমাদের কাঠামোগত যেভাবে চলছে সেটা হচ্ছে 145টি সাংগঠনিক জেলা, যেটা জেলা থেকে নিয়ন্ত্রণ হয়। বাকি শিক্ষা প্রতিষ্ঠানগুলো, থানা, মহানগর, পৌরগুলো, সেটা আমাদের জেলা নিয়ন্ত্রণ করে থাকে। নাসির ভাই, আমার খুব জানার ইচ্ছা যে মানে একটা যে কোনো সংগঠনের সদস্য হওয়ার জন্য মানুষের তো একটা ক্রাইটেরিয়া থাকা দরকার, যে এই যোগ্যতা তার থাকা লাগবে বা এই শর্তগুলো তার পূরণ করতে হবে। সো সেই জায়গায় ছাত্র দলের সদস্য হওয়ার জন্য কোন ধরনের শর্ত বা কোন ধরনের যোগ্যতাকে আপনারা প্রায়োরিটি দেন বা আদৌ দেন কিনা? না, তা তো অবশ্যই। গত কয়েক মাস আগেও আমাদের পুরো 2 মাস ধরে ছাত্রদলের সদস্য ফর্ম পূরণ করে ছাত্রদলের সদস্য হয়েছে এরকম অনেকে, যারা সমর্থক হয়েছে। শুধু সেটি হচ্ছে ধরুন বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে, ধরুন এখন আমাদের স্কুল কমিটি নেই, সুতরাং ইন্টারমিডিয়েট থেকে যারা পড়াশোনা করেন সেখান থেকে ছাত্রদলের নিবন্ধিত কর্মী নিবন্ধিত হচ্ছে। তো সেখান থেকে বাংলাদেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ধরুন অনার্স, মাস্টার্সের যে কোনো শিক্ষার্থী বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ এবং একই সাথে শিক্ষা ঐক্য প্রগতির আমাদের যে স্লোগান, সেই স্লোগানকে সামনে রেখে যে কোনো শিক্ষার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে তার নিবন্ধিত বা সদস্য হতে পারে। এটি আমাদের গত কয়েক মাস আগে 2 মাস ধরে এটি চলমান ছিল এবং 10 টাকা ফর্ম পূরণ করে এই সদস্য সে নিশ্চিত করতে পারে। এবং এটি হচ্ছে প্রাথমিকভাবে তার সদস্য পূরণ। এরপরে ধরেন আমাদের কেউ যদি সদস্য হয়ে থাকে, তাহলে আমাদের যে দৈনন্দিন কাজগুলো রয়েছে, ধরেন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সে যদি শিক্ষার্থী হয়ে থাকে, তাহলে আমাদের ওইখানে যে কমিটি গঠন করা হয় সেই কমিটির সাথে সেই সাংগঠনিক কাজগুলোতে সে যুক্ত হয়ে থাকে। সেটা ঠিক আছে, কিন্তু ধরেন মানে যখন বিএনপিকে মানে সংগঠন হিসেবে বলা হয় যে আপনাদের তো এত মানুষ মানে চাঁদাবাজির অভিযোগ আছে বা এই ধরনের দখলদারির অভিযোগ আছে, তখন বলা হয় যে আমরা একটা বড় রাজনৈতিক দল এবং টুকটাক হবে এবং আমরা বহিষ্কার করি। ছাত্র দলের ক্ষেত্রে এটা তো একটা ছাত্র সংগঠন, তো সেই জায়গায় মানে শিক্ষার্থী সুলভ আচরণ যাতে অবশ্যই করা হয় এবং কিছু বেসিক জায়গায় যাতে তাদের নলেজ থাকে। যেমন আমি একটা ভিডিও দেখছিলাম, সাবেক প্রধানমন্ত্রী সকলের শ্রদ্ধেয় বেগম খালেদা জিয়া, তিনি বলছেন যে তোমরা পড়াশোনা করেছো, তোমরা এটা জানো, তোমরা সংবিধান সম্পর্কে জানো। এই জিনিসগুলোকে আপনারা নিশ্চিত করেন যে আপনাদের সদস্যরা সকলে দেশ সম্পর্কে সচেতন, তারা সংবিধান বা আপনাদের আইন, আপনাদের দলের যে নীতি সেগুলো সব কিছু সম্পর্কে জানে, বা এই ধরনের কর্মসূচিকে আপনারা নেন অভ্যন্তরীণভাবে? গত 17 বছরের এক ধরনের প্রেক্ষাপট ছিল, মানে যেই জায়গার মধ্যে দিয়ে, যে পরিস্থিতির মধ্যে দিয়ে ছাত্রদলকে যেতে হয়েছে, সেই জায়গায় আপনি যতগুলো কন্ডিশন বলেছেন বা যতগুলো ফ্যাক্ট বলেছেন সেগুলো একদম আমি আপনার সাথে শতভাগ একমত। কিন্তু সেগুলো আমরা ইমপ্লিমেন্ট করা বা সবার উপরে এটিকে বাস্তবায়ন করা আমাদের পক্ষে সম্ভব হয়নি। কিন্তু এটি আমি মনে করি 5 তারিখের পরে এখনকার প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে এবং আমি মনে করি যে আপনি যতগুলো কন্ডিশন বলেছেন সেগুলো প্রতিটি ছাত্র সংগঠনের প্রতিটি নেতাকর্মীর উপর থাকা উচিত বলে আমি মনে করি। এবং সেই যাত্রায় আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসাবে আমি মনে করি ছাত্রদলেরই প্রতিটি নেতাকর্মীর, যেমন আমাদের ধরেন 19 দফা যেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রণয়ন করেছিলেন, তারপরে আমাদের ভিশন 2030, তারপরে এখন যে 31 দফা, বাংলাদেশের সংবিধান, দেশীয় রাজনীতি, আন্তর্জাতিক ছাত্রদলের রাজনীতি বা ছাত্র রাজনীতি, বাংলা মুক্তিযুদ্ধের ইতিহাস, 52-এর ইতিহাস, 90, এমনকি 24-এর প্রতিটি ঘটনা জানা উচিত বলে মনে করি। এবং আমরা ছাত্র সংগঠন হিসাবে সেগুলো আমরা
নিশ্চিত করার জন্য ছাত্রদল এখন কিন্তু ব্যাপকভাবে কাজ করছে এবং 5 তারিখের পরে আমাদের ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে কর্মশালার মধ্যে নিয়ে আসা, তারপরে মহান মুক্তিযুদ্ধ 90-24-এর ঘটনাগুলোকে জানা, ছাত্রদলের রাজনীতির ইতিহাস, ছাত্র রাজনীতির প্রতিটি প্রেক্ষাপট জানানোর আমাদের কাজ চলমান রয়েছে। কিন্তু আপনি হয়তো এটি বলতে পারেন যে এখন এটি নিশ্চিত করতে পারেনি। হ্যাঁ, আমরা 1 বছর এটি পারিনি, কিন্তু আমাদের সকল প্রচেষ্টা চলমান রয়েছে এবং তারই অংশ হিসাবে এই মাসেরই 7 এবং 8 তারিখ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ছাত্রদলের প্রায় 3000 নেতাকর্মীদেরকে সারা দেশ থেকে তাদেরকে ট্রেন আপ করানো হবে। নাসির ভাই, এই জায়গায় আমার একটা প্রশ্ন, বিগত সময়ের রাজনীতি অ্যানালাইসিস করলে আমরা যে চিত্র দেখতে পাই, ছাত্র রাজনীতির প্রতি কিছু মানুষের যে একটা ভয় বা ছাত্র রাজনীতি ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। সমালোচনার জায়গা সেটি হচ্ছে বড় বড় রাজনৈতিক দলগুলো তাদের ক্যাডার বাহিনী হিসেবে এই তরুণদেরকে ব্যবহার করেন। বলা হয় যে ছাত্র উইংগুলো থাকেই হচ্ছে তাদের যে পেশি শক্তি সেটাকে প্রয়োগ করা যায়, কারণ তরুণরা তো সবসময় উদ্যমী, তাদেরকে সহজেই যে কোনো একটা জিনিসে আসলে তাদেরকে ঠেলে দেওয়া যায় বা তাদের শারীরিক শক্তি বেশি থাকে, তাদের দলবল বেশি থাকে। তো সেই জায়গায় তারা ব্যবহৃত হয়েছেন বিভিন্ন সময়ে এবং ছাত্রদলের বিরুদ্ধে এরকম অনেক মানে শুধু ছাত্রদল না, ছাত্র শিবিরের বিরুদ্ধে পাওয়া যাবে, ছাত্রলীগ তো অবশ্যই তারা সন্ত্রাসী সংগঠন হিসেবে ইতিমধ্যে তাদেরকে চিহ্নিত করা হচ্ছে নানা জায়গায়। সো এই জায়গায় আপনারা আসলে কি বলবেন? এটিকে নিশ্চয়ই আপনারা উদ্বুদ্ধ করবেন না, সেটি এড়াতে আপনারা কি করছেন বা করবেন? অস্বীকার করার উপায় নেই যে ধরুন গত 17 বছরে বা তার পূর্বে এক ধরনের পেশি শক্তির রাজনীতি ছাত্র রাজনীতিতে সবসময় বলবৎ ছিল। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে গণ অভ্যুত্থান পরিবর্তনের মাইল ফলক। এতগুলো মানুষ দিনে দুপুরে প্রকাশ্যে তাদের নিজের জীবন দিয়েছে কিসের জন্য? যে একটি পরিবর্তনের যাত্রায় নিজেকে সামিল করার জন্য। সুতরাং আমি মনে করি গণ অভ্যুত্থানই আপনাকে মাইল ফলক দিয়েছে, একটা সীমারেখা দিয়েছে যে আপনি ভবিষ্যতে কি রাজনীতি করবেন। এবং আমি তো নিশ্চিত করে বলতে পারি গত 1-1.5 বছরে অর্থাৎ 5ই আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশে এরকম ছোট ছোট 2-1টি ঘটনা ঘটেছে, একদম খুবই ছোট পরিসরে, যে জোর করে মিছিলে নেওয়ার মতো একটি ঘটনা বাংলাদেশে ঘটেনি। সুতরাং এই ধরনের রাজনীতি বাংলাদেশে আর চলবে না। এটি গণ অভ্যুত্থান আপনাকে একদম ধরে দিয়েছে। ভবিষ্যতে কোনো ছাত্র সংগঠন, ছাত্রদল সহ বলছি, কোনো ছাত্র সংগঠন যদি এই রাজনীতি অর্থাৎ ছাত্রলীগের মতো রাজনীতি করতে চায়, তাহলে আবার তরুণরা রাস্তায় নেমে আসবে, আবার তরুণরা গণ অভ্যুত্থান ঘটাবে। এই বিষয়ে আমার কোনো ধরনের কোনো সংশয় নেই। সুতরাং আমরা মনে করি যে আপনাকে গণ অভ্যুত্থানের ইতিবাচক দিকটা সামনে রেখে আপনাকে এগিয়ে যেতে হবে। যদি আপনি আগের মতো চলুন, তাহলে আবার আগের মতো পরিস্থিতি হবে এবং এর বিষয়ে কোনো নিস্তার আসলে কোনো ছাত্র সংগঠন করতে পারবে না। খুব সুন্দর কথা। তাহলে বর্তমান জায়গায় আসতে চাচ্ছি, মানে আপনি নিশ্চয়ই এই প্রশ্নটার অনেক বেশি মুখোমুখি হয়েছেন যে এই যে বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র সংসদে আপনাদের কেন এরকম ভরাডুবি হচ্ছে এবং শিবির জিতে যাচ্ছে। যদি অ্যানালাইসিসের জায়গায় আসে, নিশ্চয়ই আপনারা আত্মসমালোচনা করেছেন যে অভিযোগ অন্যের দিকে না গিয়ে আপনারা কি নিজের দিকেও এনেছেন যে আমরা আসলে কোন কোন জায়গায় উন্নতি করতে পারি বা কোন কোন দুর্বলতার কারণে এরকম ঘটনা ঘটেছে? এটি ঠিক যে ধরুন 4টি ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেখানে ছাত্রদল মোটা দাগে একদমই ভালো ফলাফল করতে পারেনি বা ছাত্র শিবির জয়লাভ করেছে বেশিরভাগ পদে। এটি যেরকম সত্য, একই সাথে এটি বাস্তবতা। ধরুন নির্বাচন পরাজিত হওয়ার পরে যেটি হয়ে থাকে সাধারণত, সেটি হচ্ছে আপনি কেন পরাজিত হয়েছেন এটি আসলে খুব বেশি মুখ্য বা প্রাসঙ্গিক আলোচনায় থাকে না, মানে এটি সদুত্তর কেউ জানতে চায় না। আমরা মনে করি যে 4টি ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে যেখানে ছাত্রদল পরাজিত হয়েছে, সেগুলো থেকে বিভিন্ন প্রেক্ষাপট ছিল, আপনি নিজেও বললেন, বা হচ্ছে আমরা অভিযোগ সেই মাত্রায় আসলে আমরা গণমাধ্যমে করিও নাই যে এখানে খুব সামান্য পরিসরে নেতাকর্মীদের পক্ষ থেকে করা হয়েছে। আমরা মনে করি শিক্ষার্থীরা ভালো বলতে পারবে যে তারা কেন ছাত্র শিবিরকে ভোট দিয়েছে। আপনার কি মনে হয়? আপনিও তো ছাত্র নেতা একজন। আমি ধরুন ছাত্র শিবিরকে ভোট কেন দিয়েছি এটি শিক্ষার্থীদের একান্ত নিজস্ব বিষয়। এটি বিষয় শিক্ষার্থীরা কেন দিয়েছে এই বিষয়ে আমার কোনো মতামত নেই। কেন দেয়নি আপনাকে সেটার পর্যালোচনা আমি করতে পারি, সেটি পর্যালোচনা আমি করতে পারি। ধরুন 5ই আগস্টের পরবর্তী সময়ে ছাত্রদলের বিপক্ষে এক ধরনের শক্ত ন্যারেটিভ তৈরি করা হয়েছে, যে ন্যারেটিভের একটি অংশ হচ্ছে ধরুন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যে ছাত্রদলকে যদি ভোট প্রদান করা হয় তাহলে তারা আবার ছাত্রলীগের মতো আচরণ করবে এবং এটাকে ইস্টাবলিশড করানো হয়েছে। যে 1 2 ধরেন হচ্ছে
ক্রমাগতভাবে বিএনপির বিপক্ষে যে ধরনের অনলাইনে ক্যাম্পেইন করা হয়েছে বা বিএনপির সামান্য দোষ ত্রুটিকে সেটা বড় করে দেখানো হয়েছে, স্বাভাবিকভাবে শিক্ষার্থীদেরকে এক ধরনের কনফিউজড করা হয়েছে এবং এই কাজটি তারা করতে পেরেছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। রাজনৈতিক প্রতিপক্ষ তো এটা চেষ্টা করবে, তার মানে তারা সফল হয়েছে, এখানে তারা হয়তো সফল হয়েছে এবং শিক্ষার্থীরা শিবিরকে ভোট দিয়েছে। এটার কাউন্টারে আপনারা না, আমরা আমাদের সকল প্রচেষ্টা চলমান ছিল, আমরা একটা ইতিবাচক রাজনীতির মধ্যে গিয়েছি। আমরা শিক্ষার্থীদেরকে বলেছি যে এই যে শিবির যে প্রপাগান্ডা করছে, ক্যাম্পেইন করছে, সেগুলোর বিষয়ে শিক্ষার্থীদেরকে আমরা সতর্ক করেছি, কিন্তু শিক্ষার্থীরা তারপরও ভোট দিয়েছে। এই বিষয়ে আমাদের কোনো দোষারোপ নেই। আমরা মনে করি যে আমরা যে পরবর্তী যে কোনো ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল ইনশাল্লাহ ভালো করবে আর তাদের ফিরে আসার এই সক্ষমতা রয়েছে। আর দিন শেষে ধরুন পরাজিতদের পক্ষে আসলে কেউ থাকে না, সবাই জয়ীদের পক্ষে থাকে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা কবিতা আছে যে আমাকে নিয়ে যাও বিজয়ীদের ভিড়ে, ছেড়ে দিও না পরাজিতদের আধারে। সুতরাং আমি মনে করি ছাত্রদল এই 4টি ছাত্র সংগঠন নির্বাচন থেকে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে সেগুলো থেকে শুধরে ভবিষ্যতে ইনশাল্লাহ ভালো করবে না। মানে আমি বিশ্বাসী যে ছাত্রদলের ফিরে আসবে ইনশাল্লাহ এবং ছাত্রদল ভালো করার সক্ষমতা ইনশাল্লাহ আমাদের মধ্যে রয়েছে। বাহ, খুব ভালো। জনাব তারেক রহমান যে মানে দেশে আসার যে বিলম্ব হচ্ছে তার, সেটা নিয়ে মানে আমরা জাতীয় রাজনীতিতে প্রভাব নিয়ে কথা বলি, কিন্তু ছাত্র রাজনীতিতে বা ছাত্রছাত্রীরা বা তরুণরাও, আপনারাও কি এটা নিয়ে একটুখানি মানে অভিভাবকহীনতায় ভোগেন, নাকি অনলাইনেই আপনারা তার নির্দেশনায় ঠিক আছেন? না, আমরা তো অভিভাবকহীনতায় কোনোভাবেই ভুগছি না, বরং আমি ছাত্রদলের সাধারণ সম্পাদক দায়িত্ব পালনের পূর্বে থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিনিয়ত ছাত্রদলের সাথে সবথেকে বেশি কানেক্ট, এবং তিনি আমাদের যতগুলো অঙ্গ সহযোগী সংগঠন আছে, মূল দল রয়েছে, তিনি যতটা সময় তিনি লম্বা সময় ধরে বাংলাদেশের রাজনীতিতে তিনি দিয়ে থাকেন। আমি তো মনে করি প্রায় 18 থেকে 20 ঘন্টা তিনি বাংলাদেশের সাথে একদম সরাসরি কানেক্ট থাকেন, মানে ঘুম ব্যতীত। এবং আমি মনে করি উনি কখন দেশে আসবেন না আসবেন এটি আমাদের দল সব থেকে ভালো বলতে পারবে, অলরেডি ব্যাখ্যাও দিয়েছেন। ছাত্র সংগঠন হিসাবে কোনোভাবে অভিভাবকহীনতায় ভুগে না, বরং আমরা যখনই ওনার কাছে কোনো পরামর্শ চাই সাথে সাথে আমরা এটি রেসপন্স পাই এবং তিনি আমাদেরকে সব কিছু গাইড করেন। এ বিষয়ে আমাদের মধ্যে কোনো সংশয় নেই। আচ্ছা, একজন ছাত্রনেতা আসলে কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? একজন ছাত্রনেতার শুরুতেই তার ধরুন তিনি যেই প্রতিষ্ঠানে পড়ে থাকুক সে পড়াশোনায় মনোযোগ দেওয়া উচিত, এবং আমি মনে করি যে তার মধ্যে এক ধরনের সৎ বা ন্যায়বান হওয়া উচিত বলে আমি মনে করি। সার্বিকভাবে একজন ছাত্রনেতার মানে শিক্ষার্থী সুলভ আচরণের সাথে সাথে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তার নিজস্ব যে গুণাবলী একজন মানুষের জন্য, আপনার মধ্যে আপনার যে নিজস্ব গুণাবলী, আমার মধ্যে আমার যে নিজস্ব গুণাবলী, সেগুলোকে এক্সপ্রেস করা উচিত বলে মনে করি। কোনো ধরনের মিথ্যা মেকি কোনো কিছু এক্সপ্রেস করা উচিত না বলে আমার মনে হয়। আপনার তো মানে হাজার হাজার মানে সহকর্মী রয়েছেন আপনার দলের, তো তাদেরকে যদি কিছু বলতে চান, যে মানে প্রায় বলা হয় না যে এত সংখ্যক মানুষকে আসলে একসাথে বলাটা খুব কঠিন, আপনি আজকে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে বলতে পারেন যে তারা আসলে কেমন করে নিজেকে গড়ে তুলবে বা কেমন করে ছাত্র দলের জন্য কাজ করবে? সকলকে, বাংলাদেশের সকল শিক্ষার্থীকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পরিবারের পক্ষ থেকে সকল শিক্ষার্থী এবং ছাত্র দলের প্রতিটি নেতাকর্মীকে আমরা বিজয় দিবসের শুভেচ্ছা জানাতে চাই, এবং একই সাথে আগামী 1 জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হবে। সেই প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা আমরা দিতে চাই। আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করছে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতাকর্মীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে নমিনেটেড যারা হবে বিভিন্ন অঞ্চলে তাদের পক্ষে কাজ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি, এবং একই সাথে শিক্ষার্থীদের স্বার্থকে বিবেচনা করে বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করার আমরা নির্দেশনা দিচ্ছি, এবং আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতাকর্মী বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য রেখে আগামীতে 21 শতক উপযোগী একটি মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণ করার জন্য সদা সচেষ্ট থাকবে। মানে কোথাও যাতে মারামারি না করে, কাউকে যাতে মানে গালি না দেয়, এগুলাও বলে দেন। না, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা কোথাও কাউকে গালি দেয় না, বরং আপনি দেখেছেন অনলাইনে সব থেকে বেশি গালিগালাজ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে দেওয়া হয়। বিভিন্ন আইডি থেকে
বট আইডি আবার আপনাদের কঠিন প্রশ্ন করলে আমাদেরকেও কিন্তু গালি দেয়। না না, আমরা কোনো গালি দিই না। আচ্ছা ঠিক আছে, আরেকটা প্রশ্ন করেই ফেলি, সেটা হচ্ছে বিগত জুলাই আন্দোলনে মানে আপনারাও অবশ্যই রাস্তায় ছিলেন এবং আপনারা তো একটা বড় রাজনৈতিক মানে ছাত্র সংগঠন, তো সেই জায়গায় মানে কোনো রাজনৈতিক পরিচয় না থাকলেও আসলে তরুণরা মাঠে ছিল এবং আমরা পরবর্তীতে দেখেছি জনাব তারেক রহমানের সাথে আপনারা তৎকালীন যে জুলাই নেতারা ছিলেন, এখন অনেকেই এনসিপি নেতা, তাদের সাথে মিলে আপনারা অনলাইনে কথাও বলছেন। তো সেই জায়গায় আপনারা কি শিবির যারা আছেন তারাও কি আপনাদের সহযাত্রী ছিলেন? কারণ আপনাদের প্রতিপক্ষ তো তখন একটাই, ছাত্র লীগ কিংবা বলেন আওয়ামী লীগ, তো তখন কি তারা আপনাদের সাথে রাস্তায় ছিল? সব থেকে বিস্ময়কর যেটি বিষয় হচ্ছে সেটি হচ্ছে আমি ব্যক্তিগতভাবে আমি এবং আমার সংগঠনের সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব শত শত মিটিং করেছি এখনকার যে এনসিপি নেতা তাদের সাথে, এবং অসংখ্যবার আমাদের দলের সর্বোচ্চ নেতৃবৃন্দরা এইসব মিটিংয়ে অংশগ্রহণ করেছেন। সেই সময় এগুলো প্রত্যেকটি মিটিং গোপনে করা হয়েছে বা অনলাইনের মাধ্যমে। সেখানে আমরা শিবিরের কোনো পর্যায়ে নেতাকর্মীরা আমাদের ওই মিটিংয়ে ছিল না, তবে আমাদেরকে মাঝে মধ্যে বলা হতো যে আপনারা আপনাদের মতামত দেন, আন্দোলনের পলিসি বা এই প্রোগ্রামটা কীভাবে ইমপ্লিমেন্ট করা হবে, আমরা শিবিরের সাথে একটু আলাপ আলোচনা করব। এটি আমাদেরকে 2-4 বার বলা হয়েছে। এটা এখন ধরেন এনসিপি যারা নেতৃবৃন্দ, বিশেষ করে ধরেন ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। জুলাইয়ের শেষের দিকে আন্দোলনের স্টেক হোল্ডারটা ছিল ধরেন আব্দুল কাদেরের হাতে, সে সব কিছু সমন্বয় করতো পরের দিকে। তখন সে আমাকে মাঝে মাঝে বলতো, নাসির ভাই আপনি আপনাদের মতামতটা দেন ছাত্রদলের বা বিএনপির পক্ষ থেকে, তাহলে আমরা একটু শিবিরের সাথে আলাপ করব। শিবিরের কার সাথে তারা আলাপ করতে সেটি আমি ব্যক্তিগতভাবে জানি না, কিন্তু এমনি মাঝে মধ্যে বলতো, সেটি খুব বেশি বলেছে এরকম না। এটি হচ্ছে তার পূর্বে ধরেন নাহিদ বা এখনকার আসিফ যারা আমাদের উপদেষ্টা, ওনারাও এরকম 2-4 বার বলতে শুনেছি যে আপনারা আপনাদের মতামত দেন, আমরা শিবিরের সাথে আলাপ করি, তাহলে দুইটা একসাথ করে বা শিবির না অন্য ছাত্র সংগঠন নূরের যে ছাত্র অধিকার বা তখন ফেডারেশন একটা গুরুত্বপূর্ণ ছাত্র ইউনিয়ন ছিল, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ছিল, তাদের সবার সাথে আলাপ করে সিদ্ধান্ত নিত। শিবিরের নামও 2-1 বার বলেছে, কিন্তু আমরা কোনো মিটিংয়ে শিবিরকে সেভাবে এঙ্গেজ পাইনি। এমনকি এখনকার যে সাদিক কায়েম পরাদ, তাদেরকে গণ অভ্যুত্থানের পুরো সময়ে আমি ব্যক্তিগতভাবে কখনো চিনতাম না, বরং এনসিপির এখন যে শীর্ষ নেতাদের প্রত্যেকের সাথে আমাদের সেই সময় যোগাযোগ হয়েছে এবং অসংখ্যবার মিটিং হয়েছে। ওকে, সো এখানে আমার প্রশ্নটা হচ্ছে যে ধরেন এই আপনার সহকর্মীরা, ছোট ভাইয়েরা কিংবা বড় ভাইয়েরা, তারা যে এখন একটা নতুন দল করেছে এনসিপি, এবং এই আপনাদের যাদের সাথে মিটিং হতো তাদেরই 2 জন এখনো উপদেষ্টা পরিষদে রয়েছেন, আবার বাকিরা হচ্ছে এনসিপির মাধ্যমে হয়তো এমপি নির্বাচনে দাঁড়াবেন, আপনারা তার দাঁড়াতে পারছেন না। তাদের এই রাজনীতিকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমি সবসময় মানে বিশ্বাস করি, মানে আমি এই এনসিপি যখন রাজনৈতিক দল গঠিত হয়েছে, আমি ব্যক্তিগতভাবে সবাইকে শুভকামনা জানিয়েছি আমার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে, এবং ব্যক্তিগতভাবেও সেলফ ফোনেও আমি তাদেরকে ধন্যবাদ জানিয়েছি। আমি মনে করি যে গণ অভ্যুত্থানের তারাই নেতৃত্ব দিয়েছে, আমরা তাদের নেতৃত্ব মেনে আন্দোলন করেছি। একটি বড় সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক হয়েও আমরা তাদের নেতৃত্ব মেনেছি, এতে আমার ন্যূনতম কোনো হীনমন্যতা নেই। কিন্তু ব্যক্তিগতভাবে এখন এনসিপির যে রাজনৈতিক যে দর্শন অথবা রাজনৈতিক যে অবস্থা, সেখানে আমি ব্যক্তিগতভাবে হতাশ। এই জন্যই হতাশ, কারণ তারা যেই মার্জিনে তাদের রাজনৈতিক দল গঠন করেছে, সেই মার্জিনের সেই বাস্তবতায় তারা নেই। আপনি এনসিপির গত 1 বছরের রাজনীতি দেখবেন, শুধু বিএনপির সমালোচনা ছাড়া আপনি কোনো কার্যক্রম দেখতে পারবেন না। আপনার তো একটা নিজস্ব স্টাইল থাকতে হবে। এতে আমি ব্যক্তিগতভাবে হতাশ হয়েছি। আমি মনে করি যে তাদের সফল হওয়া উচিত। কেমন সফল? ধরুন ব্যক্তিগতভাবে ধরুন তাদের যে ছাত্র সংগঠনটি রয়েছে, এটি অনেকটা এখন দ্বিধা বিভক্ত, এবং তারা ধরুন আমরাও ভালো করতে পারিনি, ছাত্র সংসদে তারাও ভালো করতে পারেনি, তাদের ভালো করা উচিত ছিল। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে তখন তাদের সাথে আলাপ আলোচনা করেছি, এবং চিটংয়ে আমি দায়িত্বে ছিলাম, সেখানেও তাদের সাথে আলাপ আলোচনা করেছি, কিন্তু তারা কোনোভাবে রাজনীতির মধ্যে যে মেরুকরণ বা রাজনীতির মধ্যে যে ছাড় দেওয়া, একটু পিছিয়ে দেওয়া, এগিয়ে দেওয়া, এগুলোর মধ্যে তারা খুব বেশি আছে বলে আমার মনে হয় না। আর ছাত্র উপদেষ্টা যারা রয়েছেন তারা তো আপনাদেরই প্রতিনিধি, মানে আমাদের সকলেরই তরুণদের প্রতিনিধি হিসেবেই গেছিল, তাদের কার্যক্রম কেমন দেখছেন? তাদের ইদানিং তো গণমাধ্যমে আমরা দেখছি যে তারা তফসিল ঘোষণার পূর্বে তারা পদত্যাগ করবেন বা পদত্যাগ করে তাদের নিজ দলে ফিরবেন। এটিকে আমরা বহুবার আমি ব্যক্তিগতভাবে গণমাধ্যমে বলেছি যে এটি এক ধরনের হচ্ছে দ্বিচারিত আচরণ বলে মনে হয় আমার।
কারণ তারা তফসিল ঘোষণার পূর্বে তারা তাদের যে রাজনৈতিক দল গঠন করেছে সেই দল তো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেয়েছে বা এখনো পাচ্ছে। এখন তফসিল ঘোষণার পূর্বে তারা যদি মনে করে যে তারা পদত্যাগ করে রাজনৈতিক দলে ফিরবে, তাহলে যে আমরা এত মাস ধরে যে বলে আসতেছি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এই রাজনৈতিক দলটি পরিচালিত হচ্ছে, সেটি তো সত্য প্রমাণিত হবে। আমি যদি তাদের জায়গায় থাকতাম, আমি ব্যক্তিগতভাবে কখনো ছাত্র হতাম না, এবং ছাত্র উপদেষ্টা হওয়ার কারণেই তাদের এই রাজনৈতিক দলটি খুব বেশি ভালো করতে পারছে না। যদি তারা সবাই যদি এইরকম একটি রাজনৈতিক দল গঠন করতো, সরকারকে যদি প্রেশারাইজ করতো, তাহলে আমি মনে করি দেশও আরও ভালো থাকতো, তাদের রাজনৈতিক দলও আরও অনেক বেশি ভালো থাকতো। এটি আমার ব্যক্তিগতভাবে অভিমত। কেমন বাংলাদেশ দেখতে চান? শেষ প্রশ্ন এটা। আমরা সেই বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে গত 17 বছরে মানুষ তার ভোটাধিকার নিশ্চিত করতে পারেনি, তার মতামত প্রয়োগ করতে পারেনি। সুতরাং আগামীর যে বাংলাদেশ হবে, সে বাংলাদেশে আমরা এরকম একটি সরকার দেখতে চাই যে সরকার আমার আপনার সবার ভোটাধিকারের মাধ্যমে এরকম একটি বাংলাদেশ আমরা দেখতে চাই, যে বাংলাদেশে আর কখনো মত প্রকাশের জন্য কাউকে খুন হতে হবে না, এরকম বাংলাদেশ দেখতে চাই। আমরা দেখেছি 2018 সালে দানের শীষে ভোট দেওয়ার কারণে নোয়াখালী সুবর্ণচরে আমার বোন পারুল বেগমকে গণধর্ষণ করা হয়েছে। আমরা এরকম বাংলাদেশ দেখতে চাই না। আমরা মনে করি আপনার মত আমার মত সব মত স্বাধীনভাবে সে প্রয়োগ করতে পারবে। মত প্রকাশের জন্য কাউকে যেন কোনো প্রতিহিংসার শিকার হতে না হয়, আমরা সে বাংলাদেশ দেখতে চাই। আমরা ওই বাংলাদেশ দেখতে চাই না যে বাংলাদেশে শুধু একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেওয়ার কারণে আমার বোন খাদিজাতুল কোবরা, যিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে 16 মাস জেলে থাকতে হয়েছে, সেই বাংলাদেশ আমরা দেখতে চাই না। আমরা একটি নতুন বাংলাদেশ দেখতে চাই যেখানে আপনার যা মনে হবে আপনি তাই লিখতে পারবেন, আপনার মত প্রকাশের চরম স্বাধীনতা থাকবে। আমরা সেই বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে তার মতামতের ভিত্তিতে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা থাকবে, যে সরকারকে আমি বলবো যে আমার সরকার, যে সরকার মত প্রকাশের জন্য বিদেশি একটি শক্তিকে বলবে না যে তাদেরকে জেলে ভরে দেয়। যেরকম আমরা গণ অভ্যুত্থানের সময় দেখেছি সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের অসংখ্য মানুষকে জেলে প্রেরণ করা হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনুরোধের প্রেক্ষিতে। আমরা সেরকম বাংলাদেশ দেখতে চাই না। সুতরাং আমি মনে করি আগামীর বাংলাদেশ হবে মহান মুক্তিযুদ্ধকে যেরকম ধারণ করবে, এবং একই সাথে 90-এর যে গণ অভ্যুত্থান হয়েছিল সেই গণ অভ্যুত্থানকে আমরা ধারণ করব, এবং একই সাথে 24-এর যে গণ অভ্যুত্থানের যে আশা আকাঙ্ক্ষা, যেখানে 2000-এরও বেশি ছাত্র জনতা দিনে দুপুরে প্রকাশ্যে খুন হয়েছে, যেই জন্য খুন হয়েছে যে তার নিজের সরকার প্রতিষ্ঠা করার জন্য, নিজের মতামত প্রতিষ্ঠা করার জন্য, এবং একটি স্বাধীন বাংলাদেশ, যে স্বাধীন বাংলাদেশের আমরা স্বপ্ন দেখেছিলাম 1971 সালে, সেরকম আমরা একটি বাংলাদেশ আগামীতে দেখতে চাই। অনেক অনেক ধন্যবাদ নাসির ভাই, আপনি আমাদের সময় দিয়েছেন। ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। বাংলাদেশ হোক আমাদের স্বপ্নের বাংলাদেশ, এবং সেজন্য তরুণ কিংবা যারা বয়স্ক রয়েছেন সকলে মিলে আমরা হাতে হাত রেখে কাজ করব, সেই প্রত্যাশা আজকের আয়োজন শেষ করছি। আবার দেখা হবে, আবার কথা হবে। থ্যাংক ইউ।